আমরা ঘটনায় যাব, তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে আপনারা এতদূর নিয়ে এসেছেন, আশা করছি সামনে আরো অনেকটা দূর যাব। এবং আপনারা জানেন যে 2025 সালে আমরা 5 বছরে পদার্পণ করছি, অর্থাৎ 2020 সালের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে শুরু হয়েছিল এই যাত্রা। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। আজকের ঘটনাটি এক আপুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। আপুর সাথে আমার সরাসরি কোনো পরিচয় না থাকলেও আপুর বড় বোনের সাথে আমি পূর্ব পরিচিত। আমি তার ছেলেকে প্রায় 6 বছর পড়িয়েছি। সেই আপুই আমাকে তার বোনের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আছে বলে জানান। আমি তার বোন আয়েশার সাথে ফোনে কথা বলে আজকের ঘটনাটি কালেক্ট করেছি। বর্তমানে আমার তাদের সাথে কোনো যোগাযোগ নেই। তারা ভূত.com নিয়মিত শোনেন আমার জানা মতে। আমি সেই আপুকে রিকোয়েস্ট করব, যদি তিনি আজকের এই ঘটনাটি শুনে থাকেন তাহলে তিনি যেন আমার সাথে একবার হলেও যোগাযোগ করেন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আয়েশা আপুর ঘটনায়। ঘটনার ভেতর ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি আয়েশা আপুর ভাষাতেই ঘটনাটি শেয়ার করছি। বলছেন আয়েশা আপু। আসসালামু আলাইকুম ভূত.com এর সকল শ্রোতাবৃন্দ, আমার নাম আয়েশা। আমার বয়স 35 বছরের আশেপাশেই হবে। আজ আমি আমার জীবনের একটি ভয়াবহ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একে নিছক অভিজ্ঞতা বললে আসলে ভুল হবে। এটি আমার জীবনের বাস্তব একটি ঘটনা। এই ঘটনাটি কালো অধ্যায়ের মতো আমার জীবনের বইয়ের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে। এই ঘটনাটি 2014 সালে আমার সাথে ঘটেছিল এবং এর ফলাফল আজও বিরাজমান। এই কথা কেন বললাম তা আপনারা ঘটনা শুনলেই উপলব্ধি করতে পারবেন। ছোটবেলাতেই আমার বিয়ে আমার আপন খালার ছেলের সাথে ঠিক হয়েছিল। ধীরে ধীরে বড় হলাম আর নিজের শিক্ষা জীবনের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেলাম। আমার যে খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তিনি আর আমি দুজনেই ছোটবেলা থেকেই আমাদের বিয়ের ব্যাপারে অবগত ছিলাম। আমরা যখন বড় হলাম তখন একে অপরকে পছন্দও করতে শুরু করলাম। কিন্তু হঠাৎ করেই আমার খালা তার পুরো পরিবার নিয়ে কানাডায় চলে গেলেন। আমি ছোটবেলা থেকেই কোরআন পড়তে বা নামাজ পড়তে খুব একটা আগ্রহী ছিলাম না। এর কারণ আমি জানি না। আমার আব্বু আম্মু আমাকে এই বিষয়টি নিয়ে অনেক বকাঝকা করতেন এবং প্রায় সময়ই আমার সাথে রাগও করতেন। কিন্তু আমি কি করব? অনেক চেষ্টা করেও আমার কোনোভাবেই নামাজ কোরআন এসবে মন বসত না। আমার খালাতো ভাইয়ের নাম ছিল ফিরোজ, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ফিরোজও খালার সাথেই কানাডা চলে গেল। সেখানে যাবার পর আমাদের দেখা সাক্ষাৎ অব্যাহত ছিল। আমরা প্রতিদিন ভিডিও কলে অনেকটা সময় কথা বলতাম। এই অবস্থা প্রায় 2 বছর ধরে চলতে লাগলো। যখন খালা এবং তার পরিবার কানাডাতে স্থায়ী হলেন তখন আমার খালা আমার মাকে বললেন, এবার ফিরোজ আর আয়েশার বিয়েটা হয়েই যাক। খালার ইচ্ছে ছিল বাংলাদেশেই অনেক বড় আয়োজন করে আমাদের বিয়েটা হবে এবং পরে বেশ ধুমধাম করে কানাডাতেও বিয়ের অনুষ্ঠান করবেন। কিন্তু বিয়ের কথা যখন ঠিক হলো তখন থেকেই আমার মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। আমি খেয়াল করতে শুরু করলাম প্রায় প্রতিদিনই আমার ঘুমের মধ্যে বেশ অদ্ভুত অদ্ভুত কিছু স্বপ্ন আসতে শুরু করেছে। আমি সেসব স্বপ্নে আমার হবু স্বামী এবং তার পরিবারের লোকজনকে অথবা আমার নিজের পরিবারের লোকজনকে মৃত অবস্থায় দেখতে পেতাম। এই স্বপ্নগুলো ছিল খুবই ভয়াবহ। শুধু তাই নয়, এই স্বপ্নগুলোতে আমি দেখতাম আমি মৃতের লাশের কাছে দাঁড়িয়ে আছি এবং জোরে জোরে হেসেই চলেছি। আর স্বপ্নে একটা আওয়াজ আসতো বারবার, সেটি ছিল, এই বিয়ে করো না, পরে অনেক আফসোস করবে। আগে শুধু আমার নামাজ আর কোরআন পড়তে সমস্যা হতো, কিন্তু যেদিন থেকে বিয়ের কথা স্থির হলো সেদিন থেকে কোরআন বা আজান শুনলেও সহ্য করতে পারতাম না। যখন আমাদের বাড়ির পাশের মসজিদে আজান হতো তখন আমি চেষ্টা করতাম অন্য কোনো ঘরে চলে যাবার, যেন আজানের ধ্বনি আমার কানে না পৌঁছায়। মাঝে মাঝে আমি এর জন্য কান বন্ধ করতে কানে আঙুল দিয়েও রাখতাম, যেন এই আওয়াজ আমার কান পর্যন্ত কোনোভাবেই না পৌঁছায়। এছাড়াও যখন আমি আমার ভাই বোন এবং মাকে নামাজ পড়তে দেখতাম আমার মধ্যে কেমন একটা অস্বস্তি কাজ করত। আমি প্রচন্ড হিংস্রতা নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকতাম। তাদেরকে নামাজরত অবস্থায় দেখে আমার প্রচন্ড রাগ হতো।
নাউজুবিল্লাহ। আমি তাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে শুরু করে দেই। আমার পরিবারের লোকজনও আমার এই পরিবর্তনগুলো খেয়াল করতে শুরু করেন। তারা ভেবেছিলেন যেহেতু আমার বিয়ের সন্নিকটে এবং আমাকে বাড়ি ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে, তাই হয়তো বাড়ি ছাড়ার দুঃখ এবং অন্য দেশে চলে যাওয়ার ভয়ে আমি এরকম অস্থির হয়ে আছি। কিন্তু আমি জানি আমার বিষণ্ণতার আসল কারণ বিয়ে বা নিজের ঘর ছাড়া ছিল না। আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমি সব সময় সবার সাথে শুধু রাগই দেখাতাম, আর ছোটখাটো বিষয়ে আমি সবার সাথে কথা কাটাকাটি করতাম। এসবের পরে আবার আফসোসও হতো, কিন্তু যখন আমি এসব করতাম তখন আমার মাথায় আমি যে ভুল করছি সেই চিন্তা একবারের জন্য আসতো না। মাঝে মাঝে এমনও হতো আমি ভাই বোনদের সাথে রাগারাগি করে আবার তা ভুলেও যেতাম। তারা অবাক হয়ে বলতো, এই কিছুক্ষণ আগেই আমি তাদের সাথে চরম খারাপ ব্যবহার করে গেলাম আর এখন অস্বীকার করছি। আসলে আমি কি করছি না করছি সেটা মনেই থাকতো না। স্বপ্নের ব্যাপারটা নিজের মতোই চলছিল। কখনো কখনো একদিনের জন্য স্বপ্ন দেখা বন্ধ থাকত, কিন্তু তার বাইরে প্রায় প্রতিদিনই আমাকে ওই একই জিনিস বারবার দেখতে হতো। আর সেই স্বপ্নগুলোতে আমি মাঝে মধ্যেই অদ্ভুত শিকল পরা কিছু বিকৃত চেহারার মহিলা, বাচ্চা ও পুরুষকে দেখতে পেতাম। কখনো স্বপ্নে তারা মৃত পশুর রক্ত পান করত, আবার কখনো খুব তৃপ্তি নিয়ে কোনো মৃত মানুষের মাংস খেত। এসব শুনে আপনাদের কেমন লাগছে একবার ভাবুন তো। যদি প্রায় প্রতিদিন এই ধরনের স্বপ্ন আপনাদের দেখতে হয় তাহলে কেমন লাগতে পারে। আমি সহজ ভাষায় আপনাদেরকে একটি কথা বলি, যা হয়তো আমার এইভাবে বলা উচিত হবে না, কিন্তু তবুও এই স্বপ্নগুলোর ভয়াবহতা বোঝানোর জন্য আমাকে এই কথাটি বলতেই হচ্ছে। এই স্বপ্নগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে একবার দুবার আমার বিছানা পর্যন্ত নাপাক হয়ে গিয়েছে। স্বপ্নের ভয়াবহতা বোঝাতেই আমাকে এভাবে বলতে হলো। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যত দিন যাচ্ছে আমার বিয়ের সময়টাও কাছে চলে আসছে এবং এই স্বপ্নগুলোর আনাগোনাও বেড়ে চলেছে। একদিন আমি মায়ের কাছে গিয়ে বলেই দিলাম আমি কেমন এক অদ্ভুত বিপদে পড়েছি। আমি তাকে শুধু আমার স্বপ্নের কথাই বলেছিলাম। আমার আজান আর কোরআন পাঠে যে সমস্যা হতো তার কিছুই বলিনি। আপনারা একটু কষ্ট করে এই কথাটি মাথায় রাখবেন। আমাদের বাড়ির গলিতেই একজন মহিলা ছিলেন যিনি হালকা পাতলা ঝাড়ফুঁক করতেন। মা আমাকে সন্ধ্যায় তার কাছে নিয়ে গেলেন। তিনি আমার সমস্যা বোঝার জন্য কিছু আমল করলেন। চেক করার পর বললেন আমি কোনো একটা কিছুতে মনে হচ্ছে যেন আটকে গেছি, তবে এটা তেমন কোনো বিপজ্জনক বিষয় নয়। প্রায়ই নাকি কুমারী মেয়েদের সঙ্গে এমন হয়ে থাকে। তিনি আমার মাকে পড়া পানি দেন আর বলেন যত দ্রুত সম্ভব যেন আমার বিয়ে দেন ওনারা। এতে সব সমস্যা নাকি নিজ থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। একজন অদক্ষ ডাক্তার যেমন কারো জীবনের বিপদ ডেকে আনেন, ঠিক তেমন একজন অদক্ষ ধর্মগুরু বিপদ ডেকে আনে ইমানের। তিনি ছিলেন অদক্ষ। তিনি আমার মাকে বলেছিলেন দ্রুত আমার বিয়ে দিতে, কিন্তু আমার মা যদি এর পেছনের আসল কারণ জানতেন তাহলে তাড়াতাড়ি বিয়ে দেয়া তো দূরের কথা, এর বদলে বিয়ে একেবারে বাতিলই করে দিতে চাইতেন। এর কারণ যেসব বিষয়ে আমরা পরে জানতে পেরেছি সেগুলো আমার জীবন প্রায় ধ্বংসই করে দিয়েছিল। দেখতে দেখতে বিয়ের দিন নিকটে চলে এলো। আমাদের পুরো পরিবারের সবাই বিয়ের অনুষ্ঠানে এসেছিল এবং প্রচুর হইচই করেছিল, আনন্দ করেছিল। এমন কোনো অনুষ্ঠান ছিল না যা আমরা করিনি। অনেক ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানগুলো একে একে চলছিল আমার খালার ইচ্ছে মতোই। পরের দিনটি ছিল শুক্রবারের দিন, আর জুম্মার পরপরই বিয়ের সময় নির্ধারণ করা হলো। কিন্তু জুম্মার নামাজের আগেই আমাদের বাড়িতে যেন কিয়ামত নেমে এলো। আমার খালু অর্থাৎ ফিরোজের বাবা এবং আমার হবু শ্বশুর সেই দিনই জুম্মার নামাজের কিছুক্ষণ আগেই ইন্তেকাল করলেন। খুশিতে পরিপূর্ণ বাড়িটিতে নেমে এলো শোকের ছায়া। আমার মায়ের মনে খালার স্বামীর মৃত্যু শোক তো ছিলই, কিন্তু তার চেয়ে বেশি ভয় ছিল আমাকে নিয়ে। আমার খালা এই বিয়ে ভেঙে দেন কিনা বা পিছিয়ে দেন কিনা সেটা নিয়ে। আবার তিনি এটাও ভাবছিলেন খালার পরিবার আমাকে না আবার অপয়ার ট্যাগ দিয়ে বসেন। আমরা সবাই খুব হতবাক হয়ে গিয়েছিলাম, কেননা আমার খালু, যিনি কিনা 50 বছর বয়সে একজন মানুষ হবার পরও ছিলেন বেশ শক্ত সমর্থ এবং পুরোপুরি সুস্থ। গত রাতেও তিনি বিয়ে উপলক্ষে সবার সাথে অনেক আনন্দ করেছেন। কেউ বুঝতেই পারছিল না সকালে তার সাথে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তিনি পরলোক গমন করলেন।
পরদিন ছিল খালুর জানাজা। সেদিন থেকে টানা 3 দিন সবাই শোকে কাতর ছিল এবং বিয়ের ব্যাপারে এই 3 দিন কোনো কথাই হয়নি। 3 দিন পরে খালা মাকে বললেন, চলো সাদাসিধেভাবেই বাচ্চা দুটোর বিয়ে করিয়ে ফেলি, তারপর আমরা কানাডাতে ফিরে গিয়ে আয়েশা এবং ফিরোজের বিয়ের অনুষ্ঠান করব বড় করে। খালার মুখ থেকে বিয়ের কথা শুনে আমার মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং যে বিয়েটা বিশাল আয়োজনের সাথে হওয়ার কথা ছিল সেই বিয়ে মাত্র কয়েকজনের উপস্থিতিতেই সম্পন্ন হয়ে গেল। তারপর খালা আর ফিরোজ কানাডা চলে গেলেন এবং আমি ফিরোজের অপেক্ষায় বসে রইলাম। আমার কানাডার ভিসা আসতে প্রায় 3-4 মাস সময় লেগে গেল। ভিসা চলে আসার পর পরিবারের লোকজন আমাকে এয়ারপোর্টে বিদায় দিতে গেল। কানাডা পৌঁছানোর পর আমি দেখলাম এয়ারপোর্টে ফিরোজের পরিবারের অনেকেই এসেছেন আমাকে নিতে, কিন্তু তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা এখনো খালুর শোক থেকে বের হয়ে আসতে পারেননি। অন্যদিকে আমার খালা আর ফিরোজ আমাকে যে সম্মান আর ভালোবাসা দিলেন সেটা হয়তো আমি আমার নিজের পরিবার থেকেও কখনো পাইনি। কিন্তু তারপর যা ঘটল সেটা আমার এবং আমার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে আমার সম্পর্কের ফাটল ধরাতে শুরু করলো। এমন সব ঘটনা ঘটতে শুরু করলো যা আমাদের দুজনকে একে অপরের প্রতি বিরক্তি ধরিয়ে দিল। একদিন রাতের বেলা আমরা দুজনেই আমাদের ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই কোনো কিছুর আওয়াজে আমাদের চোখ খুলে গেল। আমরা দুজনেই আওয়াজ শুনে হঠাৎ করে বিছানায় উঠে বসলাম এবং দেখলাম আমাদের ঠিক সামনে রাখা টিভিটি অন হয়ে গেছে এবং তাতে একটি ভয়ঙ্কর সিনেমা চলছে। সেই সিনেমায় একজন মেয়ে হৃদয় বিদারক চিৎকার করছে, যা শুনেই আমাদের ঘুম ভাঙে। আমরা দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর ফিরোজ আমার সাইড টেবিলের দিকে তাকিয়ে দেখল টিভির রিমোট টেবিলের ওপরে রাখা। সে বলল, হয়তো ঘুমন্ত অবস্থায় আমার হাত রিমোটে লেগে টিভি অন হয়ে গেছে। এরপর টিভি অফ করে আমরা আবার ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। 2 মিনিট পার হলো না, টিভি আবার অন হলো। ফিরোজ কিছুটা বিরক্ত হয়ে টিভির রিমোট দিতে বলল। আমি তাকে রিমোট দিলে সে টিভির সমস্ত ফাংশন রিসেট করে টিভিটা আবার বন্ধ করে দিল। আবার কয়েক সেকেন্ড পরেই টিভি কিভাবে যেন নিজে থেকে অন হয়ে গেল। ফিরোজ আমাকে বলল, মনে হয় টিভির রিমোটটা নষ্ট হয়ে গেছে। সে আমাকে টিভির মেইন সুইচটা অফ করতে বলল। আমি তার কথা মতো উঠে গিয়ে টিভির সুইচ অফ করে প্লাগটা সকেট থেকে খুলে আবার বিছানায় এসে শুলাম। কিন্তু যা হবার ছিল তাই হলো। প্রায় 10 মিনিট পর আবার টিভি অন হয়ে গেল। ফিরোজ এবার অনেকটা বিরক্তির সঙ্গে বলল, আমি তোমাকে কি বলেছিলাম? টিভির প্লাগটা সকেট থেকে বের করে দিতে বলেছিলাম না? তুমি এই কাজটাও করতে পারলে না? কিন্তু আমার পরিষ্কার মনে আছে আমি টিভির প্লাগ সকেট থেকে বের করেছি। আমি তাকে বললাম, আমি তো তোমার সামনেই প্লাগটা সকেট থেকে বের করে দিয়েছিলাম। আমার কথা শুনে সে প্লাগের দিকে ইশারা করে দেখতে বলল। প্লাগ তো লাগানোই আছে। সে আমাকে প্রশ্ন করে বসলো, আমি কখন বের করলাম প্লাগ, যার উত্তর আমার কাছে ছিল না। আমি জানি আমি প্লাগ বের করেছি, কিন্তু সেটা আবার কিভাবে সকেটে লেগে গেল আমি জানি না। আমি তাকে আর কিছু বললাম না। এই রাতের বেলা তার সাথে তর্ক করতে চাচ্ছিলাম না, কারণ শ্বশুর বাড়িতে আমি তখনও ছিলাম নতুন। আমি চুপচাপ উঠে তাকে ডাকলাম এবং বললাম, দেখো, আমি তোমার সামনেই আবার সকেট থেকে প্লাগ বের করে দিচ্ছি, তুমি ভালোভাবে খেয়াল করে দেখো। আমি প্লাগ খুলে দিলাম। আশ্চর্যজনকভাবে এরপর টিভি আর অন হলো না। মানে আমার উপরেই দোষটা এসে পড়ল। যদিও ফিরোজ আমাকে এ ব্যাপারে আর কিছু বলেনি, তবু আমার বেশ খারাপ লাগছিল। ওই সপ্তাহেই আমার শাশুড়ি আমাকে আর ফিরোজকে ঘুরতে পাঠিয়ে দিলেন। আমরা দুজন মিলে খুব মজাও করেছি সেই দিনগুলোতে। কিন্তু ওই সময়ের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে চলেছিল যার মাধ্যমে আমাকে আমার শ্বশুর বাড়ির লোকজনের সামনে ছোট করা হচ্ছিল। ছোট ছোট কিছু ঘটনা আপনাদের বলি। যেমন ফিরোজ আমাকে পানি আনতে বলতো। আমি তার কথা মতো পানি নিয়ে টেবিলে রেখে আসতাম। কিছুক্ষণ পর সে আমাকে আবার পানি নিয়ে আসার জন্য ডাকতো। যখন আমি তার কথা শুনে দেখতে যেতাম, তখন দেখতাম টেবিল থেকে পানি গায়েব হয়ে গেছে। মানে গ্লাসটা তো টেবিলেই ছিল, কিন্তু তার ভেতর পানি ছিল না। প্রথমে মনে হয়েছিল হয়তো তারা আমার সঙ্গে মজা করছে, কিন্তু ফিরোজ অনেক সোজা সাপটা আর ভালো মানুষ। সে আমার সঙ্গে কখনোই এ ধরনের বাচ্চাদের মতো মজা করতে পারে বলে আমার মনে হয়নি।
আর তাদের আচরণ দেখেও মনে হচ্ছিল তারা মজা করছে না। আমি মাঝে মাঝে রাতে ছাদে বসে কফি খেতাম। ফিরোজ যখনই অফিস থেকে ফিরত তার কাছে বাড়ির একটা স্পেয়ার চাবি থাকতো। প্রায় এমন হতো সে আমাদের ঘরে চলে আসতো এবং আমি আর খালা জানতেও পারতাম না সে এসেছে। এক রাতে আমি ছাদে বসে কফি খেয়ে নিজের ঘরে এলাম। এসে দেখি ঘরটা ভেতর থেকে লক। আমি দরজায় টোকা দিলাম, ভাবলাম হয়তো ফিরোজ কাপড় বদলাচ্ছে। আমি ফিরোজের জন্য কফি আনার কথা ভেবে রান্নাঘরের দিকে ঘুরতে যাব। সাথে সাথেই আমার মনে পড়ে ঘরের ভেতর খাবারের প্লেট রাখা আছে। সেই প্লেট নেয়ার জন্য আমি অপেক্ষা করার কথা ভেবে রুমের দিকে ফিরে আসতেই দেখি রুমের দরজা খোলা। হঠাৎ পেছন থেকে ফিরোজের ডাক শুনে চমকে যাই আর ভয়ে চিৎকার করে তাকিয়ে দেখি সে রান্নাঘরের দিক থেকে আসছে এবং তার হাতে কফির কাপ। আমার চিৎকার শুনে তার হাত থেকে কফির কাপ পড়ে গেল। সে তখন আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়েছিল। তারপর হঠাৎ করে সে যেন কোথায় চলে যেতে লাগলো। আমি তার পেছন পেছন দৌড়ালাম। সে ঘর থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। আমি সবকিছু ঠিক আছে কিনা দেখতে গেলাম, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। কিছুক্ষণ পর সে বলতে শুরু করলো, কি হয়েছে তোমার? আমি তো তোমাকে আগেই বলে গিয়েছিলাম আমি কফি আনতে যাচ্ছি। তুমি তো বিছানায় শুয়েছিলে। তাহলে আমি কফির কাপ নিয়ে এলে তোমার তো চমকে যাবার কি ছিল? তুমি এত জোরে চিৎকার করলে কেন? আর তুমি দরজার বাইরেই বা কার জন্য অপেক্ষা করছিলে? আমি তার কথা শুনে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। এ কেমন কথা বলছে সে? আমি কিছুই বুঝতে পারলাম না। সে তো রুমের ভেতরে দরজা লক করে রেখেছিল, তাই আমি কোনোভাবেই আশা করিনি সে আমার পেছন দিক থেকে আসবে। তাই আমি তার আওয়াজ শুনে ভয় পেয়ে যাই। কিন্তু কফি তার হাতে দেখে মনে হলো হয়তো খালা তাকে কফি বানিয়ে দিয়েছেন। আর আমি তো রুমে ছিলামই না, আমি তো ছাদে ছিলাম। তাহলে রুমে সে কাকে শুয়ে থাকতে দেখলো? আমরা দুজনেই খালার কাছে গিয়ে এই পুরো ঘটনা বললাম। খালা চিন্তিত হয়ে গেলেন। তিনি আমাদেরকে শান্ত করার জন্য বললেন, তোমরা হয়তো ভুল কিছু ভাবছ। এসব নিয়ে ভেবো না, নিজের রুমে চলে যাও। কিছু লাগলে আমাকে বলবে, আমি নিজে গিয়ে তোমাদেরকে তা দিয়ে আসবো। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে বেশি ভেবো না তো। আমরা দুজনেই অবাক হয়ে আমাদের ঘরে চলে গেলাম। পরের দিন রাতের কথা, রাত 3টায় আমার চোখ খুলল। আমি উঠে ওয়াশরুমে গেলাম। আমার চোখ কেন জানি না বেশ ব্যথা করছিল। আমি চোখে পানি দিতে গেলাম। যখন আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম এবং আয়নার দিকে তাকালাম, তখন দেখলাম আমার পেছনে আমারই মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আপনারা একটু কল্পনা করে দেখুন, আমার পেছনে আমার মতন কেউ একজন দাঁড়িয়ে আছে। কেমন লাগবে এরকম কিছু ঘটলে আপনাদের সাথে? আমি সেদিন চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, কারণ এই অবস্থা নেয়ার মতো শক্তি আমার ছিল না। আমি জানি না আমি কয় ঘন্টা অচেতন ছিলাম। আমার জ্ঞান ফিরে আসলে দেখলাম আমার পাশে আমার খালা আর ফিরোজ দাঁড়িয়ে আছে। তারা আমাকে জিজ্ঞেস করতে লাগলো আমার কি হয়েছে। আমি নাকি বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি তাদের কথা বুঝতে পারছিলাম। আমি সম্ভবত বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি তো রুমে এসেছিলাম, যা আমার পরিষ্কার মনে আছে। আর আমি অজ্ঞান হয়েছিলাম আমাদের রুমেই। আমি কিছুটা স্বাভাবিক হয়ে এই ভয়ঙ্কর ঘটনার কথা তাদেরকে বললাম। আমি বুঝতে পারলাম সেদিন রাতে ফিরোজ কাউকে যে বিছানায় শুয়ে থাকার কথা বলেছিল সেটা মিথ্যে নয়। আমি নিজেও তাকে সচক্ষে দেখেছি। সবকিছু এভাবেই চলতে লাগলো। আমরা যে বাড়িতে থাকতাম সেটি ছিল একটা ভাড়া বাসা। কাকতালীয়ভাবে বাড়ির মালিকের স্ত্রী বাংলাদেশী ছিলেন। তারা কানাডাতে অনেকদিন যাবত আছেন। তাদের এখানে অনেকগুলো বাড়ি ছিল যেগুলো তারা ভাড়া দিয়ে রেখেছিলেন। সেই বাড়ির মালিক চাচা চাচি খুবই ভালো প্রকৃতির মানুষ ছিলেন। চাচি তো প্রায় সময়ই খালার সাথে দেখা করতে আসতেন। একদিন চাচি আমাদের বাসায় এলেন এবং আমাদের সাথে তার দেখা হলো। আমার সাথে দেখা করে তিনি খুব খুশি হলেন। এর কারণ তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। তাই তিনি আমাকে বললেন, আমি তোমাকে আজ থেকে আমার মেয়ে করে নিলাম। তিনি আমাকে সালাম দিলেন এবং যাবার আগে তিনি আমার হাতে $500 একটি নোট ধরিয়ে দিলেন। সেটা দেখে আমি অনেক বেশি অবাক হলাম, কারণ তখনকার সময়ে $500 অনেক টাকা। আমি তাকে অনেক মানা করার চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, মেয়ে কি কখনো মাকে মানা করে? আমি আর এই কথার পর কিছুই বলতে পারলাম না। সেদিন থেকে তাদের সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিছুদিন পর তিনি আবার বাসায় এলেন, আর এই কয়েকদিন আমাদের সাথে যা যা ঘটেছে তা খালা তাকে জানালেন। খালার কথা শুনে চাচি খুব চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন,
আমি দেখি এই সমস্যার সমাধান করতে পারি কিনা। এক রাতে যখন আমরা স্বামী স্ত্রী ঘুমাচ্ছিলাম, তখন আমাদের জানালার পেছনের মাঠে ক্রিকেট খেলা চলছিল। হঠাৎ কোনো একটি আওয়াজে আমার চোখ খুলে গেল। মনে হলো যেন জানালার বাইরে কোনো একটা মেয়ে গান গাইছে। আমি আমার স্বামীকে ডাকলাম এবং বললাম, শোনো তো, দেখো তো বাইরে কোনো আওয়াজ হচ্ছে। তারপর আমরা দুজন মিলে খুব মনোযোগ দিয়ে সেই আওয়াজ শুনতে লাগলাম। আওয়াজের তীব্রতা ধীরে ধীরে বাড়ছিল। আওয়াজটা একটা যুবতী মেয়ের মনে হচ্ছিল সে খুব আনন্দে গুনগুন করছে। আমার স্বামীর একটি স্বভাব ছিল, যখন এ ধরনের কিছু ঘটতে শুরু করত তিনি টিভিতে সূরা লাগিয়ে দিতেন। কিন্তু সূরা লাগানোর সাথে সাথেই আমার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যেত এবং আমি ঘর থেকে বের হয়ে যেতাম। মাঝে মাঝে নিজেকে দোষারোপ করতাম এই ভেবে যে আল্লাহর কালাম থেকেও কি মানুষ কষ্ট পেতে পারে। কিন্তু ভাই, আমার কষ্ট হতো। আর যখন কষ্ট হতো মনে হতো কেউ আমার শরীরে ড্রিল মেশিন চালিয়ে দিয়েছে। সেদিনও আমার স্বামী ফিরোজ সূরা চালিয়ে দিল। আর আজব ব্যাপার হচ্ছে, সূরা চালানোর কিছুক্ষণের মধ্যেই গানের আওয়াজ থেমে গেল। পরের দিন দুপুরে চাচি আবার এলেন। তিনি জানালেন পরিচিত এক পীর সাহেবকে তিনি ফোন করেছেন। বাসায় এসে তিনি আমাকে সেই পীর সাহেবের সাথে ফোনে কথাও বলিয়ে দিলেন। পীর সাহেব আমাকে বললেন, মা, তুমি বিয়েটা করে খুব বড় ভুল করেছ। তোমার সঙ্গে তোমার জন্মের সময় থেকেই শয়তান এবং জিনদের একটি গোত্র জুড়ে আছে। আমি এখনো আমার শিক্ষা থেকে এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না, এদের তোমার পেছনে থাকার আসল কারণটা কি। আর এদের জন্যই তোমার আজান আর কোরআন শুনতে কষ্ট হয়। প্রথমে আমি ভেবেছিলাম এই পীর সাহেব হয়তো টাকার ধান্দা করার জন্য আমার পেছনে শয়তানি কিছু আছে বলে গল্প বানাচ্ছেন। কিন্তু যে সময় উনি আমাকে বললেন আমার কোরআন শুনতে এবং আজান শুনতে সমস্যা হয়, তখন আমার চোখে পানি চলে এলো। কারণ এই কথা আমি আজ অবধি নিজের মায়ের সাথেও শেয়ার করিনি। তাহলে পীর সাহেব কিভাবে জানলেন? আমি বুঝতে পারলাম আমার ওনার প্রতি যে ধারণা ছিল তা সম্পূর্ণ ভুল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এর সমাধান কি। তখন উনি বললেন উনি চেষ্টা করবেন কিন্তু ওয়াদা করতে পারছেন না। 2-4টা জিন হলে মানুষ কষ্ট হলেও মেনে নিতে পারে, কিন্তু এখানে তো হাজার হাজার জিন আমার পেছনে লেগে আছে আর তাদের নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। পীর সাহেব বললেন তিনি জানার চেষ্টা করবেন শেষ পর্যন্ত আমার কপালে কি আছে আর এদের আমার সাথে থাকার কারণ কি। আমি থেকে থেকে কান্না করতে শুরু করলাম। তখন বাড়িওয়ালি চাচি আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন ইনশাআল্লাহ কোনো না কোনো রাস্তা বের হবে। কিন্তু আমি অনুভব করছিলাম যখন থেকে খালা এবং ফিরোজ আমার সাথে জিন আছে ব্যাপারে জানতে পারলেন, তখন থেকে আমার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেল। তারা ঠিকমতো আমার সাথে কথা বলতেন না। এর কিছুদিন পর পীর সাহেব আবার আমার চিকিৎসা শুরু করলেন। আমাদের ঘরের অবস্থা হুট করেই আরো খারাপ হয়ে গেল। প্রথমে আমার খালা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁড়ি থেকে পড়ে গেলেন এবং তার হাঁটু ভেঙে গেল। তার ভাষ্যমতে তাকে কেউ খুব জোরে ধাক্কা দিয়েছিল, যার ফলে তিনি সিঁড়ি থেকে পড়ে যান। তারপর সেই ঘটনাটি ঘটল যা আমাদের সম্পর্কের মধ্যে দীর্ঘ ফাটল ধরিয়ে দিল। ফিরোজের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্টের সময় তার সাথে তার বন্ধুও ছিল। এটা ছিল খুবই মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট। তাদের পুরো গাড়ি ভেঙে চুরে গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে তারা দুজনেই বেঁচে গিয়েছিল। তারা দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে তাদের কারোরই কোনো গুরুতর আঘাত লাগেনি। তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। যখন তাদের জ্ঞান ফিরল আমি খেয়াল করলাম ফিরোজ একদমই ভেঙে পড়েছে। গাড়ির স্টিয়ারিং ঘুরে গিয়ে তার হাতে আঘাত করেছিল। তার হাতের অবস্থা তেমন ভালো ছিল না। সে ভাবছিল যদি সে আমাকে তালাক দেয় তাহলে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এমনিতেই সে আগে আমার জন্য নিজের বাবাকে হারিয়েছে, এটাই তাদের ধারণা। বাবার মৃত্যুর জন্য ফিরোজ আমাকে দায়ী করল। ছেলের অ্যাক্সিডেন্টের পর থেকে খালাও একদম চুপ হয়ে গেলেন। তিনি মাকে ফোন করে বললেন, বোন, তোমার মেয়েকে ফিরিয়ে নাও। আমরা ওকে আমাদের জীবনে চাই না। আমি কিছুদিনের মধ্যেই তালাকনামা পাঠিয়ে দিচ্ছি। আমাদের তোমার মেয়ের সাথে থাকা সম্ভব না। খালা যখন আম্মুর সাথে ফোনে এই কথাগুলি বলছিলেন তখন পেছনে বাড়িওয়ালি চাচি ও চাচা দাঁড়িয়েছিলেন। যখন তারা এসব শুনলেন তখন তারা আমাকে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। চাচা এবং চাচি আমাকে বোঝালেন এই মুহূর্তে তারা সবাই অনেক শোকের মধ্যে ডুবে আছে। আমি কয়েকটা দিন যেন তাদের সঙ্গেই থাকি। আল্লাহ কোনো না কোনো রাস্তা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। চাচি আবার সেই পীর সাহেবের সাথে যোগাযোগ করলেন। পীর সাহেব বললেন তিনি অনেক চেষ্টা করছেন, কিন্তু এতগুলো জিনকে আমার কাছ থেকে
সরাতে পারবেন কিনা তা তিনি জানেন না, তাদের হারাতে পারবেন কিনা তাও তিনি জানেন না, কারণ তাদের সংখ্যা অনেক। তবে তাদের সাথে কথা বলার পর তিনি জানতে পেরেছেন এই জিনেরা কোথাও আমার বিয়ে হতে দেবে না। শুধু এই সম্পর্কই নয়, তারা আসলে চায় না আমার কখনো বিয়ে হোক। চাচি তার পীর সাহেবকে এর পেছনের কারণ জিজ্ঞেস করলেন। আমার বিয়েতে জিনদের কি সমস্যা তা জানতে চাইলেন। তখন পীর সাহেব বললেন, আমি জানি না। তিনি তাদেরকে এই প্রশ্নটা করেননি এমন না, কিন্তু তারা এর উত্তর দেয়নি। যতটুকু কথা পীর সাহেবকে বলেছে তিনি সেটাই আমাদের জানাচ্ছেন, এর বেশি কিছুই তিনি জানেন না। যতক্ষণ পর্যন্ত বিয়ে না করি ততক্ষণ আমি ভালো থাকবো, অন্যথায় না। চাচা চাচি বললেন, আমি যেন এখন আর কিছুদিন তাদের বাড়িতেই থাকি। 1 মাস থাকার পর আমি চাচা চাচিকে বললাম আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। তখন চাচা বললেন, তুমি চিন্তা করো না, আমি ফিরোজের কাম ধরে বলবো সে যেন তোমাকে এসে নিয়ে যায়। আসলে বাড়িওয়ালা চাচা জিন ঘটিত ব্যাপারগুলো নিয়ে তেমন বিশ্বাসী ছিলেন না, তাই তিনি মনে করেছিলেন আমাদের মাঝে হয়তো কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, মাঝখানে একটু মধ্যস্থতা করলেই সব ঠিক হয়ে যাবে। চাচা পরদিন ফিরোজকে নিজের অফিসে ডেকে বললেন, ফিরোজ, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও এবং পুরুষ মানুষের মতো আচরণ করো। খারাপ সময় স্ত্রীর সাথে এভাবে ছাড়াছাড়ি করাটা মোটেও ভালো দেখায় না। চাচা কানাডাতে বেশ প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাই ফিরোজ আর তাকে না করতে পারলেন না। ফিরোজ বলল সে তার মায়ের সাথে আলোচনা করে চাচাকে জানাবে, কিন্তু আমার বিবাহিত জীবন ঠিক করতে গিয়ে চাচার বড় ক্ষতি হয়ে গেল। তাদের অনেকগুলো পশুর খামার ছিল। পরের দিন থেকেই তাদের খামারের সব পশুগুলো কোনো কারণ ছাড়াই একে একে মারা যেতে শুরু করলো। প্রায় প্রতিদিনই 2-3টা করে গরু মারা যাচ্ছিল। চাচা এই হঠাৎ বিপত্তিতে খুবই ভেঙে পড়লেন। তিনি চাচিকে বললেন তিনি কিছুতেই বুঝতে পারছেন না কেন প্রতিদিন অকারণেই পশুগুলো মারা যাচ্ছে। তাদের মারা যাওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর চাচা এবং চাচি পীর সাহেবের সাথে আবার যোগাযোগ করলেন। তিনি নিজ থেকেই বললেন আমার বিবাহিত জীবন ঠিক করার ব্যাপারে যে ব্যক্তি কোনো সাহায্য সহযোগিতা করবে তার বড় ধরনের ক্ষতি নিশ্চিত। এরপর আমার ডিভোর্স হয় ফিরোজের সাথে। আমি চাচা চাচির সহযোগিতায় কানাডাতে স্থায়ী হয়ে গিয়েছিলাম। দেশে ফেরার বদলে আমি সেখানেই নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। চাচা এবং চাচি মানা করলেও আমি সেখানেই একটি ফ্ল্যাট ভাড়া নিলাম। সেখানে আমি অনেক ধরনের কাজ করেছি, কখনো সুপার শপে, আবার কখনো রেস্টুরেন্টে। এর পাশাপাশি আমি উচ্চশিক্ষার জন্য পড়াশোনাও করেছি। এই ঘটনার প্রায় 11 বছর পার হয়ে গেছে। আমি আজও কানাডাতেই আছি এবং একটি স্থানীয় স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত আছি। বাংলাদেশেও আমার আর যাওয়া হয়নি। আত্মীয় এবং ভাই বোনেরা তাদের পরিবার নিয়ে ব্যস্ত, তাই আর দেশে ফিরে যাওয়ার ব্যাপারে ভাবি না। বাবা মায়ের ইন্তেকালের সময় শেষবার দেশে গিয়েছিলাম, এরপর দেশে যাওয়া হয়নি। এখন আমার পরিবার বলতে শুধু সেই চাচা এবং চাচি। যখনই নিজের কারো সাথে দেখা করতে মন চায় তখনই সেখানে চলে যাই। অন্যদিকে বিয়ের ব্যাপারে ভয় আমার মধ্যে এত বেশি বেড়ে গিয়েছে, যার ফলে আমি কখনোই দ্বিতীয়বার বিয়ের কথা ভাবতে পারিনি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। সবার জীবনের ঘটনা মীমাংসিত হবে তা জরুরি নয়। আমার মতো কিছু কিছু মানুষের জীবনের ঘটনা অমীমাংসিতই থেকে যায়। এই বলে আয়েশা আপু তার ঘটনাটি শেষ করেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই সেই জনপ্রিয় ঘটনাগুলিতে। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায় এবং আশা করছি যে যেভাবে লেখা আছে সেভাবে আমি পড়ে যাচ্ছি এবং আপনারা সবাই এনজয় করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। দয়া করে পরিচয় গোপন রাখবেন। আমার নাম, আমি ক্লাস 12-এ পড়ি। আমার ঠিকানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মতিহার নামক গ্রামে। তারপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তারপরে বলেছেন ঘটনাতে আসা যাক। ঘটনাটি ঘটে আমার মামাতো বোনের সাথে আজ থেকে 12 বছর আগে। আমার আম্মুরা 2 বোন 3 ভাই। আমার খালার বাড়ি নবাবগঞ্জ থানার কোনো এক গ্রামে। প্রথমে খালার বাড়ির বর্ণনা করা যাক। আমার খালার বাড়ির ঠিক সামনে বিশাল এক স্কুল মাঠ। মাঠের পাশ দিয়েই বয়ে গেছে এক নদী। আমি নদীর নামটা জানি না। তার পাশেই গ্রামে ঢোকার রাস্তা। রাস্তার পাশে রয়েছে বিশাল 2টি তাল গাছ। আমার খালার বাড়ির সাথেই ছিল পারিবারিক কবরস্থান। ছোটবেলা থেকেই আমার মামাতো বোন আমাদের বাসাতেই থাকতো। একদিন আমার মামাতো বোন সহ আমার পরিবারের সবাই আমরা গেলাম সেই খালার বাড়িতে। আমরা 2 দিন খালার বাড়িতে থাকবো, তারপরে চলে আসব।
আমাদের বাসায় আসার পর আপুর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। বলে রাখা ভালো, আমি খুব মিষ্টি পছন্দ করি, তাই আমাদের বাসাতে সবসময়ই মিষ্টি থাকতো। বাসাতে আসার পর দিন আমি ফ্রিজ থেকে মিষ্টি খাওয়ার জন্য প্যাকেট খুলে দেখি মিষ্টির বাক্স ফাঁকা। আমি ছোট হওয়ার ফলে চিল্লাচিল্লি শুরু করে দেই। তখন আমার মামাতো বোন বলে ওঠে, মিষ্টি তো খেয়েছি, তোমাকে তো খেয়ে ফেলেনি। অবাক করার বিষয় হলো আপু আমাকে কখনো তুমি করে ডাকে না, আর আপু একদমই মিষ্টি পছন্দ করে না, আর ওই মেয়ে পুরো বাক্সের মিষ্টি খেয়ে ফেলেছে। এইটা ঘটনার প্রথম দিন। সেই দিনের পর থেকে আব্বু 2 দিন মিষ্টি নিয়ে আসেনি। তখন শুরু হয় আপুর পরবর্তী ঘটনা। প্রথম ঘটনার 2 দিন পর আম্মু লক্ষ্য করে আমার আপু রান্নাঘর থেকে পুরো 1 কেজি চিনি পলিথিন থেকে একেবারে খেয়ে ফেললো। এটা দেখে আম্মু ভীষণ ভয় পেয়ে যায়। তখন আম্মু আপুকে কিছুই বলে না। রাতে আপু ঘুমাতে গেলে আম্মু আমার আব্বুকে আম্মুর দেখা ঘটনাটা বলে। ও বলে রাখি, আমি ছোট হওয়ায় আমি, আম্মু আর আব্বু এক রুমে থাকি। আমার নিজের বোন আর মামাতো বোন আলাদা রুমে থাকে। আমার নিজের আপু আমার থেকে 2.5 বছরের বড়, তাই বলাই যায় আমার নিজের আপুও বড় না। 2টা আপুকে চেনার সুবিধার্থে আমার মামাতো বোনকে বড় আপু আর আমার নিজের বোনকে ছোট আপু বলে সম্বোধন করলাম। ঘটনায় ফিরে আসা যাক। সেদিন রাতে আমার ছোট আপু হঠাৎ করে চিৎকার করে ওঠে। ওর শব্দে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আমরা সবাই আপুর রুমে যাওয়ার জন্য ছুটে আসি এবং যেটা দেখি সেটা দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পাই বড় আপু নিজের হাতে নিজেই কামড় বসিয়ে রক্ত বের করে খাচ্ছে। এই ঘটনা দেখে আব্বু বড় আপুকে আটকানোর চেষ্টা করে। আমার আব্বু বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সৈনিক। আব্বুর সাহসিকতার পরিচয় অনেকবারই পেয়েছে, কিন্তু অবাক করা বিষয় আব্বু বড় আপুর বাম হাত তার মুখের কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে পারছিল না। বড় আপু তার ডান হাত দিয়ে আব্বুকে কন্ট্রোল করছিল। আব্বু অনেক চেষ্টা করে তারপরে সফল হন। আব্বু সহ আমরা সবাই বুঝতে পারি এটা অলৌকিক কোনো কিছুর কাজ। তাই আব্বু পাশের মসজিদের ইমাম সাহেবকে ডেকে পাঠান। তিনি বড় আপুর শরীরে জিন ভর করান। তারপর তাকে সালাম দিয়ে জানতে চান, কি চান আপনি? কেন ছোট মেয়েটাকে কষ্ট দিচ্ছেন? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। ইমাম প্রশ্ন করেন, থাকেন কই আপনি? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। বারবার প্রশ্ন করলে তার জবাব একটাই। শেষে ইমাম সাহেব বলে, মিষ্টি খাওয়া হলে বলবেন তো কিছু? আপু ভারী কণ্ঠে বলল, হ্যাঁ। তখন রাত 2টা বাজে। এত রাতে বাজার বন্ধ। তবে আমার এক বড় ভাই মিষ্টির কারিগর, তাকে আব্বু কল দিয়ে 2 কেজি মিষ্টি নিয়ে আসতে বলেন। মিষ্টি আনার পর আপুর সামনে মিষ্টি রাখা হলে বড় আপু একটা হাসি দেয়। তারপর আমরা কিছু বুঝে ওঠার আগেই 5-7 মিনিটের মধ্যেই 2 কেজি মিষ্টি খেয়ে ফেলে। আমরা রীতিমতো অবাক হয়ে যাই, কিভাবে সম্ভব? তারপর ইমাম সাহেব প্রশ্ন শুরু করেন, কোথা থেকে এসেছেন আপনি? কিছুদিন আগে এই মেয়ে আমার সামনে দিয়ে চুল ছেড়ে আসছিল। আমি রাস্তার পাশে তাল গাছে থাকি। বুঝতে পেরেছেন কোন তাল গাছ? এইটা আমার খালার বাড়ির পাশের ওই তাল গাছ। দ্বিতীয় প্রশ্ন, কেন এসেছেন আপনি? উত্তরে বড় আপু আবারও ভারী কণ্ঠে বলে, আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, তাই ওর সাথে এসেছি। ইমাম সাহেব চেষ্টা করছিলেন কিভাবে তাকে দাঁড়ানো যায়, কিন্তু জিন রাজি হচ্ছিল না। এক পর্যায়ে জিনটা আরো 3 কেজি মিষ্টি চেয়ে বসে। আব্বুও রাজি হয়ে যায়। তারপর জিনটি বাসার পাশের আম গাছের বড় একটা ডাল ভেঙে চলে যায়। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো। কিছুদিন পর বড় আপু আম্মুকে বলে, ফুফি, আমি না স্বপ্নে নামাজ শিখছি, কোরআন শরীফ তেলাওয়াত করছি। তারপর থেকে রেগুলার বড় আপুর শরীরে সেই জিন ভর করত। সবাই এই বিষয়টির সাথে ইউজড টু হয়ে যায়, কিন্তু তার অত্যাচার বাড়তেই থাকে। আগের ঘটনার 1 মাস পর বড় আপু আম্মুকে বলে, ফুফি, ক্ষুধা লেগেছে। আম্মু ওর জন্য নাস্তা বানাতে আসে। এসে দেখে বড় আপু ঘুমিয়ে পড়েছে। তাই আমার আম্মু বড় আপুকে ডাকে নাই। প্রায় 1 ঘন্টা পর বড় আপু ঘুম থেকে ওঠে। আম্মু আপুকে খেতে বললে আপু বলে, আমি তো খেয়েছি। তখন আম্মু ভীষণ অবাক হয়ে যায়। আম্মু বলে, কখন খেলি? বড় আপু তখন সব বলতে শুরু করে। আমি দেখি একটা ছেলে আর একটা মেয়ে আমার সামনে আসে। প্রত্যেক দিন যে ছেলেটা আমাকে কোরআন শরীফ শেখাতো, ওই ছেলেটা আর মেয়েটা নাকি তার বোন। সে আমাকে নিতে এসেছিল। তাদের শহরে কার যেন বিয়ে,
করা ব্যাপার হলো তারা উঠতে পারে। আমি পাহাড়, পর্বত, নদী, সমুদ্র পার করে এক অচেনা জায়গায় গিয়েছি। সেখানে অনেক লোকজন, সবাই আনন্দ করছে, খাচ্ছে। তারপর ওই ছেলেই আমাকে খাইয়ে দিল। আমি অনেক খেয়েছি। তারপরও একজন কেন জানি বলল, তোমরা তো কম খাও। কথাটা আমাকে ভাবিয়ে তোলে। আম্মু বলে, তুই স্বপ্ন দেখেছিস? বড় আপু বলে, তাই হবে। আম্মু ঘটনাটি আব্বুর সাথে শেয়ার করে। আব্বু তখন বড় কবিরাজ ডাকে। তাকে পুরো ঘটনা বললে তিনি বলেন বড় আপুকে জিনে ধরেছে, আর ওই জিন আপুকে ওদের দেশে নিয়ে যায়। তিনি কিছু পানি পড়া আর তেল পড়া দিয়ে যান, কিন্তু কোনো ইমপ্রুভ করে না। তারপর ওই কবিরাজকে আবার ডাকা হয়। ওই জিনকে হাজির করেন তিনি এবং তাকে বড় আপুকে ছেড়ে দিতে বলেন, কিন্তু সে রাজি হয় না। এমন সময় আমার মামা জিনকে উদ্দেশ্য করে বলে, এগুলো নাটক, আমার সঙ্গে চলবে না। তখন জিনটি ক্ষিপ্ত হয়ে মামাকে উদ্দেশ্য করে বলে, তুই আজকে রাত্রে 1টার সময় শুধু চোখটা খুলে রাখিস। মামা বলে, আচ্ছা। তারপর জিনটি কবিরাজকে উদ্দেশ্য করে বলেন, হুজুর, আপনি আমাকে তাড়াতে পারবেন না, আমি এই মেয়েকে দেখে ছাড়বই, বলে চলে যায়। মামা সেই রাতে অনেকে ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছিলেন না। চোখ বন্ধ রাখেন ঠিকই, কিন্তু রাত 1টার সময় মামার চোখ খুলে যায়। তখন তিনি দেখেন সাদা পোশাক পরা একটা কিছু তার সামনে দাঁড়িয়ে আছে, উচ্চতা রুমের ছাদ পর্যন্ত। মামা ভীষণ ভয় পেয়ে যান। ঠিক তখনই গরম বাতাসের সাথে তিনি শুনতে পান, কি আর নাটক দেখবি? মামার মুখে শোনা। তারপর বড় আপুর বিয়ে হয়। দুলাভাই পুলিশ কর্মকর্তা, কিন্তু সমস্যা হলো ভাইয়া যখনই ছুটিতে বাসায় আসতো তখনই আগের সমস্যা শুরু হয়ে যেত। তাদের বিয়ের 1 বছর পর থেকে আপনা আপনি সব স্বাভাবিক হয়ে যায়। বড় আপুর একটা বাবুও হয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কোনো সময় না নিয়ে পরবর্তী ঘটনায় যাব এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। একটা ইমেল পড়ে শোনাচ্ছি। আমি আশিক, লিখছি নাটোর থেকে। ঘটনাটি আমার এক পরিচিত আপুর। উনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ছদ্মনাম ব্যবহার করছি। আমি তনিমা। বিয়ের আজ 15 বছর পূর্ণ হলো। মা বাবার একমাত্র মেয়ে আমি। বর্তমানে কানাডায় আছি। দেশের বাড়ি নাটোরের গুরুদাসপুর। পছন্দের ছেলেকে বিয়ে করেছি। আমার হাজবেন্ড একজন ব্যবসায়ী, তাই বিয়ের পরে সংসার সূত্রে দেশ থেকে বিদেশে পাড়ি জমাতে হয়েছে। আমার হাজবেন্ড সহ আমরা সবাই বিদেশেই থাকি। বলে রাখা ভালো, আমরা কোর্টে গিয়ে বিয়ে করেছি এবং বিয়ে করেছিলাম কারণ আমি ছিলাম মুসলিম এবং আমার হাজবেন্ড ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। আমাদের বিয়ে আমাদের পরিবার থেকে কেউ মেনে নেয়নি। মা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তবে তারা আমাকে বোঝেনি। কোনো এক রাতে আমি ঘুমিয়ে আছি, বাসায় কেউ নেই। আমার শাশুড়ির কোনো এক কলিগের বার্থডে পার্টিতে গেছে সবাই। আমার শরীরটা হালকা খারাপ হওয়ার কারণে আমি যাইনি অন্যদের সাথে। আমি স্বপ্নে দেখছি কেউ একজন আমার কানের কাছে এসে ফিসফিস করে এক ভয়ঙ্কর গলায় বলছে। কি ভাষাগুলো ছিল ঠিক এমন আমি বুঝতে পারিনি। অনেকটা গা মুজ এরকম টাইপের কি বিজাতীয় ভাষা, যেটাকে আসলে কোনো ভাষায় রূপায়িত করা যায় না। যেসব ভাষা আমার কাছে কোনো মানে নেই এবং এটি কোন দেশি ভাষা সেটিও আমি বুঝতে পারছি না। ঠিক তারপরেই আমি শুনতে পাই আবারও কে জানি আমার বাম পাশে এসে কর্কশ গলায় কি যেন বলছে এবং তারপরে বলছে, যাব, নিয়ে যাব, তোকে ফল ভোগ করতেই হবে। এবং সে বলছে যে ফুল জন্মানোর আছে, ওইটা আমাদের নামে লিখে দিয়েছে, পারলে ঠেকাস। এর মধ্যে কলিং বেলের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আমার শাশুড়ি। উনি বাসার ভেতরে ঢুকতে ঢুকতে আমাকে বলেন, কিছু বলছিলে? বললে তো বলবে তুমি আমার কথা বোঝোনি। আমার শাশুড়িকে কিছু জিজ্ঞেস করতে যাব, এর মধ্যে আবারও বেল বেজে উঠে গেট খুলে দেখি লয়াল এসেছে। ও বলতে ভুলে গেছি, লয়াল আমার হাজবেন্ড। বেশ সুখেই আমার দিন কাটছিল, সবকিছু ভালোই চলছিল। সুখ দুঃখ সব মিলিয়েই তো মানুষের জীবন। লয়াল বাসায় ঢোকার পরে আমি তাকে পানি দিই এবং বলি ফ্রেশ
ফ্রেশ হয়ে নাও। এসব কিছুর পরে আমরা রুমে চলে আসি এবং ঘুমিয়ে পড়ি। স্বপ্নে কি শুনছি, আমার শাশুড়ি বলল সে আর কিছুই মনে করতে পারছে না। তারপর কোনো একদিন ভর দুপুরবেলা আমি ঘুমিয়ে আছি এবং আমি আবারও একই স্বপ্ন দেখি এবং শুনতে পাই একই ধরনের কথা। আমি দেখি যে কে যেন আমার কান কামড়ে খাচ্ছে। আমি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছি। এসবের মাঝে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখি আমার কান দিয়ে রক্ত ঝরছে। তখন আমি দেখি আমার জানলা দিয়ে কে যেন উকি দিচ্ছে। আমি উঠে জানালার কাছে যেতেই সে দৌড়ে পালালো। আমি উঠে আমার স্বামী বাসায় আছে কিনা আমি দেখতে যাই এবং দেখি যে সে আছে এবং তাকে সবকিছু খুলে বলি। সে বলে এই সবকিছুই না, তোমার মনের ভুল। এবং আমি যখন তাকে চরম ভাবে বলি আমার কানে দিয়ে রক্ত ঝরছে সেই কথা, সেখানে ক্ষত দেখাই, তখন সে বলে, আরে ধুর, এসব আমাকে বলো না তো, আমার কিছু ভালো লাগে না। এমনিতেই অফিসের চাপ, তারপরে বাসায় এসে খ্যানখ্যানানি। আমি আর কিছু বলি না। আমাদের সংসারের মধ্যে আসলে হরহামেশা এমন চলছিল। আমার স্বামী মানে লয়াল আমার সাথে ঠিক মতো কথা বলতো না, আমাকে কেয়ার করতো না, কিছু বললেই এমন করতো। সুখে ছিলাম, তবে বিয়ের 2 বছর পরে এমন অবস্থা। আমি অনেক অবাক মানুষটাকে দেখে, কথায় কথায় গায়ে হাত তুলতো। এখন আপনারা বলতে পারেন এইসব কথা আমি আমার শাশুড়িকে এইসব কথা কেন বলিনি। আসলে আমার শাশুড়ি আমাকে মোটেও পছন্দ করতো না। আমি একজন ভিন্ন ধর্মের। সে বলতো আমি তার ছেলেকে বিপথে নিয়ে গিয়েছি টাকার লোভ দেখিয়ে। আমি আছি আমার রুমে, লয়াল কাজ করছে তার কাজের ঘরে। হঠাৎ ঘুম ভাঙতেই দেখি আমার পাশে ভয়ঙ্কর পুতুল শুয়ে আছে। পুতুলের চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। সেই পুতুলের চোখের আগুনের আলোতে আমার অন্ধকার রুম আলোকিত হয়ে গেছে। আমি চিৎকার করি সেটাকে দেখে এবং আমি দেখি পুতুলটা আমার গলা টিপে ধরতে আসছে। আমি চিৎকার করছি, লয়াল লয়াল, মম মম, আমাকে বাঁচাও, মেরে ফেললো আমাকে। তারপরে লয়াল আসে এবং কি হয়েছে আমি তাকে বলি এবং সে বলে, পুতুল। সে রুমে লাইট জ্বালায় এবং দেখে সবকিছু স্বাভাবিক। পরে লয়াল আমাকে এসব কিছুর জন্য আবারও মারে এবং বলে, মাঝরাতে ফাজলামি করছো নাকি? আমার সাথে প্রতিনিয়ত এই ঘটনা ঘটতে থাকে। আমি খেতেও পারতাম না, ঘুমাতেও পারতাম না। এদিক দিয়ে আমার শাশুড়ি প্রতিদিন আমাকে কথা শোনাতো, আমার বাচ্চা হয় না, আমি কুফা, যিশু আমাকে এইসব শাস্তি দিচ্ছে আমার পাপের জন্য। আমি যিশুর উপাসনা করি না। আমি আজ পর্যন্ত মা ডাক শুনতে পাইনি। আমি 3 বার মেয়ে সন্তান জন্ম দিয়েছি, কিন্তু মৃত। আমার শাশুড়ি আমাকে বলতো, ছেলে সন্তান জন্ম দিতে পারো না, মেয়ে সন্তান জন্ম দাও বলেই তো বারবার মৃত হয়। আমি আজ পর্যন্ত লয়ালকে বাবা ডাক শোনাতে পারি নাই বলে ওর আর আমার মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি প্রায় সেই পুতুলটাকে দেখি এবং অনেক ভয় পাই। আমার শাশুড়ি আমাকে পাগল বলে। আমি আমার স্বামীকে বলি ডিভোর্স দিয়ে দিতে। আমার মা আমার সাথে কথা বলতো না। আমি একদিন আমার মাকে ফোন দেই এবং শুরু থেকে সব ঘটনা খুলে বলি। আমার মা বলে ভালো একজন হুজুরের কাছে যেতে, কিন্তু আমি কোথাও কোনো হুজুর পাই না বলে আমি একটা চার্চে একটা ফাদারের শরণাপন্ন হই এবং ওনাকে গিয়ে সব বলি। ফাদার আমাদের বাসায় আসতে চায় আমার সব কথা শুনে, এবং আমি কোনোদিন সুযোগ বুঝে বাসায় কেউ ছিল না, ফাদারকে বাসায় নিয়ে আসি। ফাদার আমাদের বাসায় আসার পরে উনি আমার বিছানা থেকে 17টা তাবিজ বের করে এবং আমাকে একটা নাম না জানা ফল খাওয়ান তিনি। সেই ফল খাওয়ার পরে আমি বমি করি এবং আমার ভেতর থেকে বমির সাথে ছোট 3 ইঞ্চি পুতুল বের হয়। তারপরে উনি আমাকে পানি পান করান এবং তিনি যেটা বলেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শাশুড়ি নাকি আমাকে ডেভিলের সাহায্যে ব্ল্যাক ম্যাজিক করেছে যাতে আমার ছেলে বাচ্চা না হয় এবং আমার বাচ্চা হলেও সেগুলো যেন মৃত হয়। পরবর্তীতে যে আমি এগুলো স্বামীকে বলি, সে বিশ্বাস করে না এবং সে বলে আমি তার মাকে খারাপ প্রমাণ করার জন্য এগুলো বলছি। ব্ল্যাক ম্যাজিকের শিকার আমি। এখনো আমার চিকিৎসা চলছে ফাদারের কাছে। এর মধ্যে চলছে আমার জীবন। আমি আমার পরবর্তী আপডেট জানবো। সবাই আমার জন্য দোয়া করবেন। জানি না ঠিক কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। লেখায় অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সোহেল। আমি অনেক দিন ধরে আপনাদের সাথে আছি। আমার বাসা গাইবান্ধা, পলাশবাড়ি থানা। আমি, আমার বড় ভাই, আমরা দুজন কবিরাজ। প্রথমে আমাদের সম্পর্কে কিছু বলি। আমার বয়স 16। আমি একজন স্টুডেন্ট। হঠাৎ করে আমি কিভাবে কবিরাজ হলাম তার কিছু ভয়ঙ্কর নির্মম কাহিনী বলবো। তবে আমি কবিরাজ হওয়ার আগে আমার বড় ভাই কবিরাজ হয়েছে। আর কথা না
বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। নির্মম ভয়ঙ্কর দুনিয়ায় ঘটনা ঘটে চট্টগ্রাম সিপিজেড এলাকায়। দিনটি ছিল 2020 জুলাই মাসের 13 তারিখ। তখন রাত 8টা বাজে। রোজকার মতো খাওয়ার পর আমি শুয়ে পড়ি, আর ভাইয়া ফোন দেখছে। হঠাৎ আমার পাটা গিয়ে ভাইয়ের কোমরে লাগে। তখনই শুরু হয়, ভাই আমাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার পা লাগিয়েছিস, তোকে আমি মেরে ফেলবো। এই কথা বলে সে আমার গলা চেপে ধরে, এত জোরে ধরে যে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। তার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে। দেখি ভাইয়া অনেক বড় একটা জিহ্বা বের করে আছে আমার দিকে। সেটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। তখনও আমাকে বলছে, তোর এত বড় সাহস হয় কিভাবে? আমি আর দেরি না করে আম্মুকে ডাকি। আম্মু ঘরে এসে দেখে আমাদের ঘরে যে সব জিনিস ছিল অর্ধেক ভাঙা। আম্মু আমাকে বলে, তোরা কি করছিস? তখন ভাইয়া বলে, ও না, আমি করছি। কিন্তু কেন? আমার রক্ত লাগবে। আমি তো শোনার পর জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমার রুমে অনেক মানুষ, ভাইয়াকে ধরে রেখেছে তারা। তারপর আমার বাসাতে একজন লোক ছিল যে হয়তো কিছু জানে, যাকে আমাদের রুমে নিয়ে আসা হয়, এবং কিছুক্ষণ পর আমার ভাই সে আমাদের কিছু না জানিয়ে চলে যায়। কবিরাজি শুধু একটা কথা বলে, একে বাঁচানো সম্ভব নয়। তারপরে আমরা ভাইয়াকে নিয়ে বাড়িতে আসব, কিন্তু কোনো গাড়িতে আমাদের নিয়ে আসতে চায় না। অনেক কষ্টের পর ডাবল ভাড়া দিয়ে একটা গাড়ি পাওয়া যায়। ততক্ষণে ভাইয়ার অবস্থা শেষ, এবং আমার ভাইয়া এবং আমরা সবাই গাড়িতে উঠে বসি। বসার কিছুক্ষণ পর ড্রাইভার আসে। ভাইয়া ড্রাইভারকে কাছে ডেকে বলল, এই ড্রাইভার, গাড়ি চালাতে পারো তো? মাঝে একটি কথা ভাইয়ার সাথে বলল, এবং সেটা গলাটা কেমন যেন একটু পরিবর্তিত, কেমন জানি ভারী গলা। গোটা রাস্তায় একটা কথাও বলেনি ভাইয়া, শুধুমাত্র একটি কথা বলেছিল, সেটি হচ্ছে যে একটি ছেলের জন্য গাড়ির সবাই বিপদে পড়বি। এদিকে আমার নানু একজন ফকিরের বাড়িতে যায়। আমরা রাস্তায় কি করছি, একটু পর আমাদের সব কথা সে ফোনে বলে। আমি কিছু বুঝতে পারছি না এসব কি। ভাবতে ভাবতে হঠাৎ আমি দেখি যে আমরা সবাই অ্যাক্সিডেন্ট করে বসি। 3 জন লোকের মাথা ফেটে যায়, আর ড্রাইভার গাড়ি থেকে নেমে ভয় পেয়ে চলে যায়। বাচ্চা আর মহিলা সবাই কই, সবাই খোঁজে। তখন ভাইয়া বলে, এই তুই কি খুঁজছিস বল? ওরা কেউ মানুষ না, শুধু একটা ছায়া ছিল, ছায়া। তারপর আমরা বাড়িতে আসি। আসার কিছুক্ষণ পর একজন কবিরাজ আসেন। কবিরাজ দেখে বলেন, আমি এই কাজ করতে পারবো না। এরপরে আমরা অনেকবার বলার পরে সে বলে যে এটা কোনো সাধারণ জিন নয়, এটা হচ্ছে শ্মশানের জিন, আমি এই কাজ করতে পারবো না। তার কিছুক্ষণ পর কবিরাজ আসেন। উনি দেখার পর বলেন, আমি সাময়িক সময়ের জন্য পারবো। তারপর উনি চলে যান। আমরা আরেকজনকে নিয়ে আসি। তাকে দেখে ভাই বলে, তোরা কেউ পারবি না। এদিকে 21 দিন পার হয়ে যায়। এর মাঝখানে 23 ঘন্টায় 11 জন লোক লাগে ভাইয়াকে ধরে রাখার জন্য। সবাই তো সব সময় পাশে থাকে না, কিন্তু আমি 24 ঘন্টা সাথে থাকি। সে আর আমি একদিন ঘুমিয়ে আছি। দেখি ঘুমের মাঝে আমার বড় ভাই একটা নদীর ভিতরে দাঁড়িয়ে আছে। দূর থেকে একটা বাঁশির ভয়ানক সুর বেজে আসছে, সাথে 3 জন লোক। দেখতে অনেকটা, 2 জন সাদা দাড়ি আর জুব্বা পরা, আর একজন এত কালো, পৃথিবীতে এত কালো কিছু হয় না। আমরা পানিতে দাঁড়িয়েছিলাম। তারা 3 জন আমাদের খুব কাছে এসে দাঁড়িয়ে থাকে। বলে, আজকে কাকে খাবো বল? আমি কিছু বলার আগেই ভাই বলে, আমাকে খাও, ওকে যেতে দাও। ওরা তাই করে। আমার সামনে ওরা 3 জন ভাইয়ার ঘাড়ে কামড় দেয়। ভাইয়া এত কান্নাকাটি করছে আর ওদের বলছে ছেড়ে দাও। আমার সামনে ওরা ভাইয়াকে খেয়ে ফেলে। আমি কিছু করতে পারলাম না। তারপর ওই কালো লোকটা বলে, এবার সে নাকি আমাকে খাবে। তখনই ফজরের আজান দেয়। আমরা কোথায় যেন হারিয়ে যাই। আমি ঘুম থেকে উঠে দেখি ভাই আমার পাশে নেই। আমি সবাইকে ডেকে বললাম, ভাই কই? আম্মু বলে, ঘরে নাই। আমি বললাম, না, আমি রাতের স্বপ্নের কথা তখনও বলিনি। আমরা সারা গ্রাম খুঁজে ভাইয়াকে কোথাও পাইনি। এক ফকিরকে বাড়িতে নিয়ে আসা হয়। সেই ফকির বাড়িতে এসে বলে, আপনার ছোট ছেলে সব জানে। আমি ওই রাতের কথা কাউকে বলিনি, কারণ ওই 3 জন লোক আমাকে বলেছে যদি আমি কিছু বলি তাহলে আমার ছোট বোন তাকে আর পাওয়া যাবে না। এই ভয়ে আমি কাউকে কিছু বলিনি। হঠাৎ একদিন স্বপ্নে দেখি আমি সেই নদীর ধারে দাঁড়িয়ে আছি, আর সেই ভয়ানক বাঁশির সুর। আমার শরীরে যত লোম ছিল সব কাটার মতো দাঁড়িয়ে গেল। আমি দেখি সেই 3 জন লোক এবং তার সাথে আরো একজন বেশি, এবং তারা আমাকে আবারও সেই একই কথা বলে আগের মতো। এবং একটু পর সব ঠিক হয়ে যায়। তারা আমার হাত কামড়াতে চায়, কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। এরকম 3 মাস পেরিয়ে যায়। আমি আরেকটা স্বপ্ন দেখতাম রোজ সোমবার করে।
এদিকে আমরা ঘুমাতে পারতাম না। হঠাৎ এক সোমবার আসে, আমি ভয়াবহ কান্না করছি এই ভেবে আজকে কোথায় কি হবে এবং আবারও সেই বাঁশির সুর হবে কিনা, সেই লোকগুলো আসবে কিনা, এই ভয়ে আমি ঠিক ঘুমাতেও পারছি না। এবং আমি হঠাৎ করে এক সোমবারে দেখি যে ওই লোকগুলো আর আসেনি। এবার আসলো আমার প্রাণের বড় ভাই। ওকে দেখে আমি খুব খুশি হই। ও আমাকে বলে যে কালকে বাড়িতে যাব। আমি বললাম কিভাবে যাবে? সে বলল সে নাকি আমাকে নিতে আসবে। ও বলল বাড়ির পেছনে দাদুর কবরের পাশে যে কুয়াটা আছে আমি ওইখানে থাকবো, কালকে ফজরের আজানের পরে পেয়ে যাবি। আমি ঠিক সময় ওখানে যাই এবং মাকে নিয়ে যাই। গিয়ে দেখি ভাইয়া ওখানে পড়ে আছে, পুরো শরীর সাদা হয়ে আছে, মনে হচ্ছে অনেক দিন পানিতে ছিল। আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। আসার পর আমরা সব জানতে চাই এবং সে তখন আমাদেরকে শুধু একটা কথাই বলে। সেই একটা কথার মাঝেই লুকিয়ে আছে পুরো ঘটনা। আজ এইটুকু থাক, বড় কাহিনী পরে শোনাবো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনার কথা, আপনার লেখাটা খুব অসংলগ্ন। বুঝতে পারছি আপনার ঘটনাটি খুব চমৎকার, কিন্তু কেন যেন গুছিয়ে লেখাটা হয়ে ওঠেনি। সুতরাং পড়তে খুব কষ্ট হয়েছে এবং বুঝতেও খুব সমস্যা হয়েছে। আমি জানি যে বাকি ঘটনা যেটা শুনবো যে আপনার ভাইয়ের সাথে কি হয়েছিল সেটা আরো ইন্টারেস্টিং হবে। আমরা জানতেও চাই আপনি কিভাবে কবিরাজ হলেন, কেন সেই ঘটনা। আপনাকে শেয়ার করলেও ভালো করতেন, কারণ আপনার এই ঘটনার চাইতে আরো অনেক বড় ঘটনা আমরা পড়ি এবং পড়ে শোনাই। কিন্তু ঘটনাটা যখন পরবর্তীতে লিখবেন আমার মনে হয় যে একটু সচেতনভাবে লিখতে পারলে খুব ভালো। আর না হলে আপনি প্লিজ কাউকে যদি ঘটনাটা শোনান এবং কাউকে দিয়ে লেখান তাহলেও হবে, যেভাবে আপনার সুবিধা হয়, বা আপনি রেকর্ডও করে ফেলতে পারেন। আজকে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে এই কারণেই। এমন না যে আপনার ঘটনাটা খুবই চমৎকার, আপনি লেখেনও খুব চমৎকার, কিন্তু হয়তো কোনো অংশ আমার কেন যেন মনে হয় বাদ পড়েছে, বা আমার লেখার মাঝখানে কোনো একটা মিস্টেক ছিল, হয়তো সফটওয়্যারের বা কোনো একটা কিছু। একটু প্লিজ আমাদের ঘটনা পাঠাবেন। আমরা খুব ইগারলি ওয়েট করছি আপনার ঘটনার জন্য। আপনি ভালো থাকবেন এবং আপনার কবিরাজ হওয়ার ঘটনা সত্যিই আমরা জানতে চাই। সত্যি 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 আমরা জানতে চাই আপনার ভাইয়া এখন কেমন আছেন সে ব্যাপারটাও জানতে চাই। আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনাদের ঘটনার জন্য অপেক্ষা করব। আশা করছি আপনারা খুব দ্রুত আমাদের ঘটনা পাঠিয়ে। প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন ভৌতিক নতুন ভিডিও নিয়ে। আর আপনাদের জীবনে যদি কোনো কাহিনী শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।